নমস্কার, আমি শান্তনু। আজকে আপনাদের সামনে সম্পূর্ণ একটা নতুন কাহিনী নিয়ে এসেছি। কাহিনীর নাম ভয়ানক বিষবাসী। চলুন তাহলে শুরু করা যাক। বেশ অনেকক্ষণ ধরেই ছেলেগুলো রাস্তায় দাঁড়িয়ে অপেক্ষা করছে, কিন্তু একটাও ট্রান্সপোর্ট পাচ্ছে না। রাস্তাটা একটা হাইওয়ে, কিন্তু ভীষণ শুনশান হাইওয়ে। আর ছেলেগুলোকে দেখে মনে হচ্ছে যে ওরা কোনো একটা ব্যান্ডের অন্তর্ভুক্ত, কারণ তাদের সাথে বিশাল বড় ব্যাগ রয়েছে। সেগুলোর বহিরাগত আকার দেখে মনে হচ্ছে যে ওগুলোর ভেতরে কোনো না কোনো বাদ্যযন্ত্র আছে। হাইওয়েটা শুনশান হওয়া সত্ত্বেও মাঝে মাঝে শাঁ শাঁ করে ফুল স্পিডে এক আধটা গাড়ি আসছে, কিন্তু তাতেও যে রাস্তাটার নির্জনতা খুব একটা কম মনে হচ্ছে তা একেবারেই নয়, বরং তাতে আরো বেশি করে শিরশিরানি ভাব বেড়ে যাচ্ছে। দিনের আলো এখনো খানিকটা থাকলেও তা প্রায় অনেকটাই বুঝে এসেছে। আরো একটা ব্যাপার হলো যে রাস্তাটার একদিকে খাড়া জঙ্গলে খাদ আছে। হঠাৎ ব্যস্তভাবে পায়চারি করতে থাকা একটা ছেলে বলে ওঠে, আচ্ছা রাহুল, শোটা বুক করার আগে যদি আমাদের টিমকে পিক অ্যান্ড ড্রপের কথাটাও বলে নিতিস তাহলে ভালো হতো না? ছেলেটির কণ্ঠে হতাশা এবং বিরক্তি দুটোই রয়েছে। রাহুল নামের ছেলেটি বলে, আচ্ছা শোভন, তুই বল। আগে আমরা পুজোর সময় পাড়ায় পাড়ায় যেচে পড়ে অনুষ্ঠান করতাম, শুধু একটু রেকগনিশন পাওয়ার জন্য। এই প্রথম আমাদের কোনো অনুষ্ঠান করার জন্য বাইরে থেকে আমন্ত্রণ এলো। তাহলে সেক্ষেত্রে প্রথম থেকেই ডিমান্ডিং হলে হয় বল? যেখানে আমি জানি যে তাদের খরচ করার ক্ষমতা কতটুকু আছে। তাছাড়া মাঝ রাস্তায় যে এই হতচ্ছাড়া এসইউভি গাড়িটা এমনভাবে বেগরবাই করবে সেটাই বা কি জানতাম? এতটা রাস্তা দিব্যি চলতে চলতে ঠিক এই শুনশান হাইওয়েটা এসে দুম করে যে বন্ধ হয়ে যাবে সেটাও কি ভাবতে পেরেছিলাম? অতনু এর মাঝে হাত তুলে সবাইকে শান্ত করার ভঙ্গিতে বলে, আচ্ছা আচ্ছা, এখন অযথা মাথা গরম না করে ভাব কি করে কি করা যায়। চিন্ময় দু হাত কোমরে রেখে চিন্তিত মুখে হাইওয়েটার দুদিকে বার তিন চারেক তাকিয়ে হতাশ স্বরে বলে, ভাই, এই হাইওয়েটা কে বানিয়েছে বলতো? এতক্ষণ ধরে দাঁড়িয়ে আছি, অথচ একটাও পদের মতো কোনো গাড়ি নজরে এলো না। যা আসছে সব ছোট গাড়ি, এক দুটো টেম্পো যাও চোখে পড়লো, তাও আবার মাল বোঝাই করে। কোনো মানে হয়? শোভনও এদিক ওদিক তাকায়, বারবার হাতে ধরা নিজের ফোনটা উঁচু করে সিগন্যাল চেক করতে থাকে, কিন্তু না। ফোন হাতে শোভন রাস্তার এক প্রান্ত থেকে অপর প্রান্তে ঘুরছে আর ফোনের স্ক্রিনের দিকে তাকাচ্ছে, কিন্তু হাইওয়ের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যাওয়ার পরেও ফোনের স্ক্রিনে কোনো নেটওয়ার্ক সিগন্যাল ধরা পড়েনি। দিনের আলো এখন আর নেই, চারিদিকে আবছা আবছা অন্ধকারের জাল বুনতে শুরু হয়েছে। হাইওয়েটা এখন বেশ অন্ধকার। মনে মনে শোভন বলে, আশ্চর্য, এরকম অদ্ভুত হাইওয়ে তো আগে কখনো দেখিনি। এত অন্ধকার, এত চুপচাপ, একটা ঠিকঠাক স্ট্রিট লাইটও নেই। ধুস, এটা হাইওয়ের নামে কলঙ্ক। শোভন মোবাইলের টর্চটা জ্বালিয়েই ঘোরাঘুরি করছিল। হঠাৎ নিঝুম হাইওয়েটার উপরে ঘোরাঘুরি করার সময় একদিকে টর্চের আলো পড়তেই শোভন দেখে সেখান থেকে একটু দূরে খাদের দিকে মুখ করে তাদের গ্রুপের পঞ্চম সদস্য বিশ্ব চুপচাপ দাঁড়িয়ে আছে। শোভন ওখান থেকে দাঁড়িয়েই জোরে ডাক দেয়, বিশ্ব,
আরে ওই বিশ্ব, আরে শুনতে পাচ্ছিস না নাকি? তুই ওখানে ভূতের মতো কেন দাঁড়িয়ে আছিস? আরে ওই! কিন্তু বিশ্ব সেই একই রকম ভাবে দাঁড়িয়ে থাকে, যেন শোভনের চিৎকার করে ডেকে বলা কথাগুলো বিশ্বর কানেই পৌঁছায়নি। শোভন বিশ্বর কাছে এসে কাঁধে হাত রাখতেই বিশ্ব প্রচন্ড চমকে উঠে বলে, কে? ওরে আমি রে। আর তুই আমাকে দেখে চমকে উঠছিস কি? বরং আমার তোকে দেখে চমকে ওঠার কথা। তুই এই খাদের ধারে এভাবে উত্তালের মতো দাঁড়িয়ে আছিস কেন? এক পা এদিক ওদিক হলে কোথায় গিয়ে পড়বি সেই ভাবনাটা কি আছে? কিন্তু শোভনের বলা এতগুলো কথাও যেন বিশ্বকে ছুঁতে পারল না। একটা অদ্ভুত গলায় বিশ্ব বলে, তুই তুই কারোর কান্না শুনতে পারছিস শোভন? বিশ্বর কথাটা শুনে শোভন কিছুক্ষণ চুপ থাকে, তারপর বলে, কান্না নয়, তবে হর্নের আওয়াজ শুনতে পাচ্ছি। চল চল, ওদিকে বোধহয় গাড়ি পাওয়া গেছে। শোভনের কথাটা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে ওপাশ থেকে রাহুল চিৎকার করে ডেকে বলে, ওই তোরা তাড়াতাড়ি আয়, গাড়ি পাওয়া গেছে। ওরা 5 জন মিলে ধরাধরি করে সাথে বয়ে আনা জিনিসগুলো একে একে গাড়িতে চাপিয়ে দেয়। তাদের গন্তব্য এখন বংশীপুর। রাহুল তার গাড়িটা ভালো করে কাঁচ বন্ধ করে লক করে দেয়। অবশ্য বংশীপুরের গাড়িতে চাপার আগে মেকানিক শপে ফোন করে গাড়িটাকে টো করে নিয়ে যাওয়ার জন্য বলে দেয়। রাহুলের একটা বাংলা ফোক ব্যান্ড আছে, তার নাম পঞ্চবাটি, যেখানে রাহুল ছাড়াও চিন্ময়, শোভন, অতনু এবং বিশ্ব আছে। অতনু একটু চুপচাপ স্বভাবের মানুষ, খুব একটা কথা পারতপক্ষে সে বলে না। পঞ্চবাটিতে রাহুল নিজে ভোকাল দেয়, চিন্ময় কিবোর্ড, শোভন গিটারিস্ট, বিশ্ব ফ্লুট বাজায় এবং অতনু হারবোলা, মানে ও মুখটা মাইকে ঠেসে রেখে বিভিন্ন ধরনের আওয়াজ তৈরি করে, যে জন্য গানটা একটা আলাদা মাত্রা পায়। কথায় কথায় রাহুলরা জানতে পারে যে এই গাড়ির চালক বংশীপুরেরই বাসিন্দা। শহরের গোডাউনে মাল ডেলিভারি দিয়ে বংশীপুরে নিজের বাড়িতে ফিরে যাচ্ছিল। গাড়ি চালকের নাম রতন। কাজের জন্য রতন শহরেই থাকে, কিন্তু এখন 2-3 দিনের ছুটি নিয়ে বংশীপুরে যাচ্ছে। বংশীপুর এখন জেলা শাসকের তত্ত্বাবধানে চলে আসলেও রতনের জন্য এখনো বংশীপুর একটা গ্রামই। রতন রাহুলদের দেখে বেশ একটু উৎসাহিত হয়ে বলে, আপনারা গ্রামে যাচ্ছেন? বাবা বাবা বাবা, ভালো ভালো। গ্রামের টাটকা বাতাস আর টাটকা মাছের কোনো তুলনা নাই। তা বাবুরা কি শুধু ঘুরতেই যাচ্ছেন নাকি কোনো কাজে? রাহুলরা বেশ অনেকক্ষণ ধরে জার্নি করে আসছিল। তারপর গাড়ি হাঙ্গামার জন্য দাঁড়িয়ে দাঁড়িয়ে সবার পা ব্যথা হয়ে গিয়েছিল, তাই সবাই গাড়িতে উঠতে না উঠতেই একদম নেতিয়ে পড়েছে। রতনের প্রশ্নে সবাই নড়ে চড়ে উঠলেও রাহুলই ক্লান্ত গলায় বলল, ওই তো আপনাদের গ্রামে যে বাৎসরিক মেলাটা হয়, সেইখানেই আমরা অনুষ্ঠান করতে বনশীপুরের মোড়ল গণেশবাবুর থেকে আমন্ত্রণ পেয়েছি। তাই নাকি? দেন দেখি। আপনাদের সাথে এত বড় বড় ব্যাগ দেখা আমার মাথায় কথাটা খেললো না। বলেন দেখি, এ কেমন কথা? বসেন বসেন, ভালো করে বসেন। বংশীপুর আইতে আরো ঘন্টা খানেকের উপর লাগবো, আপনারা একটু বিশ্রাম কইরা নেন। নিজেই কথাটা বলে আবার নিজেই একটু পরে বলে ওঠে, আচ্ছা আপনারা কে কোনটা বাজান? মানে শহরে তো টিভিতে দেখছি, কিন্তু সামনাসামনি দেখি নাই কখনো। ক্লান্তির জন্য রাহুলদের গ্রুপের সবার চোখে শ্রান্তির ঘুম জড়িয়ে আসে।
বিশ্ব তো সোজা পেছনে গিয়ে টান টান হয়ে শুয়ে পড়েছে। কারোর আর এক ফোঁটাও কথা বলতে ইচ্ছে করছে না। কিন্তু রতনের এত উৎসাহ দেখে অতনু কোনো মতে ঘোর লাগা গলায় বলে, এই যে রাহুল আছে, সে আমাদের মূল ভোকালিস্ট, মানে গান গায়। আপনার বাঁদিকে বসে আছে চিন্ময়, ও কিবোর্ড বাজায়। আর এই যে হলো শোভন, ও গিটারিস্ট। আমি অতনু, মুখ দিয়ে বিভিন্ন শব্দ বার করি। আর ওই যে পেছনে যে চলে গেল, সে হলো বিশ্ব, বাঁশি বাজায়। রতন অতনুর কথা শুনতে শুনতে গাড়ি চালাচ্ছিল, কিন্তু অতনুর শেষ কথাটা শোনা মাত্র হঠাৎ সজোরে সে ব্রেক কষে। এরকম হঠাৎই ব্রেক কষায় সবাই খুব ঘাবড়ে ওঠে। গাড়ির ভেতরটা অন্ধকার, রাত হয়ে যাওয়ায় হালকা হালকা হিমেল বাতাস বইছিল। পুজোর আগের হিমেল বাতাস গাড়ির জানলা দিয়ে মিহি মিহি করে ঢুকছিল। একটা ক্লান্তিকর গুমোট দিনের পর এইরকম পরিবর্তিত পরিবেশের জন্য সবারই চোখটা লেগে গিয়েছিল। কিন্তু তার মধ্যে এইরকম আচমকা ব্রেক কষায় সবাই হুমড়ি খেয়ে সামনের দিকে ঝুঁকে পড়ে। অতনু যেহেতু জেগেছিল, তাই সেই রেগে গিয়ে চিৎকার করে বলল, আরে দাদা, করছেন কি? একটু দেখে শুনে ব্রেক কষুন, এখনই তো একটা বিপদ হয়ে যেত। আগে মাফ করবেন বাবুরা, আসলে এই দিকটা একটু নিঝুম আর লোক চলাচল কম তো, তাই মাঝে মধ্যে শেয়াল কুকুর চলে আসে। ওই রকমই কিছু একটা চলে এসেছিল। যদিও মুখে এই কথা বললেও রতন জানে এই কথাটার জন্য ব্রেক কষেনি সে। ব্রেক সে এক অজানা আশঙ্কায় কষেছে, যে আশঙ্কার জন্ম দিয়েছে অতনুর বলা শেষ কথাটা শুনে। চিন্ময় ঢুলছিল, কিন্তু হঠাৎ করে ব্রেক কষে গাড়িটা ঝটকা দিয়ে থেমে যাওয়ায় তার ঘুমের ঘোরটা কেটে যায়। এমন সময় হঠাৎ তার মনে হয় যে ঠিক তার পেছনে কেউ যেন দাঁড়িয়ে আছে, এবং পেছন থেকে কেমন একটা মোটকা পচা গন্ধ আসছিল। চিন্ময়ের মনে হয় একটা হিম শীতল বরফের কাঁটা যেন পিঠ থেকে বুক পর্যন্ত বিঁধিয়ে দিয়েছে। ঝট করে পিছনে ফিরে তাকায় চিন্ময়, কিন্তু পিছনে ছোপ ছোপ অন্ধকার থাকায় কিছু বোঝা গেল না। গাড়ি নিজের গন্তব্যের উদ্দেশ্যে চলতে থাকে। একসময় গাড়িটা আবার থামলো। বাবুরা, বংশীপুর পৌঁছে গেছি। ওই যে দেখুন, মোড়ল গণেশ বাবু আপনাদের বরণ করার জন্য দাঁড়িয়ে আছে। ওরা সবাই গাড়ি থেকে নামতেই চিন্ময় লক্ষ্য করে ওই অন্ধকার জায়গাটা থেকে বিশ্ব বেরিয়ে আসে। চিন্ময় এগিয়ে এসে বিশ্বকে জিজ্ঞাসা করে, এই একটু আগে কি তুই আমার পেছনে এসে দাঁড়িয়েছিলিস? বিশ্ব একটা বড় সড়ো হাই তুলে আলমোড়া ভেঙে বলে, কই না তো, আমি তো পেছনের সিটে টান টান হয়ে ঘুমিয়ে পড়েছিলাম। শরীরটা যে কি সাংঘাতিক ক্লান্ত লাগছিল তার বলার নয়। চিন্ময় আর কিছু বলে না, কিন্তু মনটা তার খচখচ করতে থাকে। বিশ্ব কথাগুলো বলে এগিয়ে যায়। ঠিক তখনই চিন্ময়ের নাকে সেই একটু আগের বোটকা পচা গন্ধটা এসে ঝাপটা দেয়, যেটা বিশ্বর সামনে এগিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে ধীরে ধীরে মিলিয়ে যায়। আতঙ্কের শীতল ভয়টা চিন্ময়ের বুকের ওপর চেপে বসে।
তারপর শির দাঁড়া বেয়ে একটা ঠান্ডা স্রোত নেমে যায় চিন্ময়ের। গ্রামের মোড়ল গণেশ চাকলাদার পঞ্চবাটির গোটা টিমকে আন্তরিকভাবে স্বাগত জানালো। তাদের সবাইকে অত্যন্ত যত্ন করে নিয়ে গেলেন গণেশবাবুর বাড়িতে। সেখানেই তাদের এই কয়দিনের থাকার ব্যবস্থা করা হয়েছে। ওদের জন্য দুটো ঘর বরাদ্দ করা হয়েছে। একটা ঘর সামান্য বড় অন্য ঘরটির তুলনায়। তুলনামূলক বড় ঘরটিতে 3টে বিছানা এবং ছোট ঘরটিতে দুজনের থাকার ব্যবস্থা করা হয়েছে। বিছানাপত্র টান টান করে গোছানো। ঘরে খাট ছাড়াও একটা খাওয়ার জলের ফিল্টার, জামা কাপড় রাখার জন্য একটা আলনা, আলো এবং পাখারও ব্যবস্থা আছে। শুধু ওয়াশরুমটা অ্যাটাচ নেই, সেটাও অবশ্য ঘর থেকে বেরিয়ে বাঁদিকে ঘুরতেই পড়ে। রাতের বেলা মোড়ল গিন্নির হাতে রাঁধা ঝিরঝিরি করে কাটা পটল আলুর ভাজা, পেঁয়াজ ফোড়ন দিয়ে ঘন করে বানানো মসুর ডাল, পুকুর থেকে তোলা ট্যাংরা মাছের মশলা ভাজা, কাতলা, ফুলকপির ঝোল আর দেশি চিকেন কষা দিয়ে বেশ জমাটি করে রাতের খাবার শেষ করলো তারা। গ্রামের জল হাওয়ায় নাকি খাবারের স্বাদ বাড়ে, সেটা পঞ্চবাটির সদস্যরা এবার হাতে নাতে প্রমাণ পেল। পেট পুড়ে খেতে গিয়ে সবাই একটু বেশি ভাত খেয়ে নিল। সারাদিনের ধকলের পর রাতে এই পরিতৃপ্তির আহারে সবার চোখ ঘুমে জড়িয়ে আসতে সময় নিল না। আজ বংশীপুরে বাৎসরিক মেলার প্রথম দিন। এবছর বংশীপুর জেলা শাসকের আওতায় অন্তর্ভুক্ত হবে, যার জন্য বংশীপুরের সর্বান্তকরণে উন্নতি হবে। রাস্তাঘাট, আলো, জল নিকাশি ব্যবস্থা, স্কুল, কলেজ সবকিছু হবে। বংশীপুরের গ্রামবাসীরা আজ তাই বড্ড খুশি। প্রাণ ঢেলে তারা জেলা শাসককে অভ্যর্থনা করছে। তার আতিথেয়তার জন্য শহর থেকে সামর্থ্যের মধ্যে একটা বাংলা ব্যান্ডকেও আনিয়েছে। রাহুলদের পঞ্চবাটি অবশ্য হতাশও করেনি। পঞ্চবাটির পারফরমেন্সে গোটা মেলা যেন নেচে উঠেছে। বিশেষ করে তাদের তাথই তাথই পায়ের ছাপে হৃদ মাঝারে দোল ওঠে গানটা সবচেয়ে বেশি পছন্দ করা হয়। বেশ রাত পর্যন্ত মেলা প্রাঙ্গণে ভিড় ছিল। গ্রামের প্রায় প্রত্যেকেই বাৎসরিক মেলাতে গেলেও শুধু একজন মেলায় যায়নি, বরং দূর থেকে মেলার দিকে তাকিয়ে আছে। দৃষ্টি তার একটা দিকেই নিবদ্ধ। একটা ছোট স্টল, তাতে ঝোলানো আছে নানান আকারের নানান রঙের বাঁশি। লোকটার নাম হরি পাগলা। হরি পাগলা বংশীপুরের সবচেয়ে প্রবীণ বাসিন্দা, এই বংশীপুরের উত্থান পতনের সাক্ষী। বহু দিন ধরে বংশীপুরের একটা প্রথা আছে, এখানকার কেউ বাঁশি বাজায় না। সবাই জানে বাঁশি বাজালে সে আসবে, কিন্তু এখনকার ছেলে ছোকরারা এসব কিছুই মানে না। সারা রাত ব্যান্ডের গান শুনে নাচানাচি করতে করতে প্রায় ভোর রাতের দিকে মেলা ভাঙে। বংশীপুরের এই মেলাটা এতদিন যাবৎ শুধু একদিনের জন্যই হতো, কিন্তু এবার জেলা শাসক এসে ঘোষণা করলেন যে বংশীপুরের এই বাৎসরিক মেলাটা পরের বছর থেকে 3 দিন ব্যাপী হবে। এটা শুনে বংশীপুরবাসীরা আনন্দে নেচে ওঠে। একটা মেলা মানে তো শুধু আনন্দ আর মজা নয়, তার একটা অর্থনৈতিক দিকও আছে। সকলে সেখানে 2 পয়সা অর্জন করতে পারবে। পরদিন সকালে টুলুর চায়ের দোকানে বসে কয়েকজন ছেলে চা খেতে খেতে এসব আলোচনা করছিল।
টুলুর বয়স হয়েছে। টুলুর দোকানে এক কোণে হরি পাগলা বসে দূরে কোথাও একটা তাকিয়ে আছে, আর ক্রমাগত কি যেন বলে যাচ্ছে। সময় হয়ে এসেছে সময়। হরি পাগলকে সবাই এই নামে ডাকলেও কেউ কেউ আবার সমীহ করে হরি দাদু বলেও ডাকে। টুলু অবশ্য হরিদা বলেই ডাকে। হরি পাগলাকে ওভাবে দূরে তাকিয়ে বিড়বিড় করতে দেখে ছেলেগুলোর মধ্যে থেকে একজন বলে ওঠে, এই হরিদা তো অমন করছে কেন বলতো? এর আগে তো কখনো এমন করতে দেখিনি। আরে বাদ দে তো এ হরি পাগলার কথা। ও বেটা পাগল, পাগলের কি আর বুদ্ধি শুদ্ধি আছে? ও তো যখন যা মর্জি তাই করবে। চল, ওদিকে মনিদা মনে হয় অপেক্ষা করছে। পরের সপ্তাহে কুসুমপুরের সাথে ফুটবল ম্যাচ আছে, প্রস্তুতি নিতে হবে। চল চল। ছেলেরা চায়ের দাম মিটিয়ে দিয়ে বেরিয়ে যাওয়ার সময় হঠাৎ একজন শীষ বাজাতে বাজাতে একটা চলতি হিন্দি গানের সুর ধরে। টুলু ওইদিকে চায়ের ভাঁড়গুলো ফেলে চায়ের বাসন ধুতে বসেছে। ঠিক এমন সময় হরি পাগলা ছুটে এসে শীষ বাজানো ছেলেটির দু কাঁধে খিঁচে ধরে ঝাঁকাতে ঝাঁকাতে চিৎকার করে বলে, সে শুনতে পেলে ছাড়বে না, সে শুনতে পেলে কিন্তু ছাড়বে না বলে দিল। ছেলেটি প্রাণপণে চেষ্টা করে নিজেকে ছাড়ানোর জন্য, বাকিরাও হাত লাগায়। চিৎকার করে তারা বলতে থাকে। অবস্থা দেখে টুলু ছুটে আসে, কোনো মতে হরি পাগলার হাত থেকে ছেলেটিকে ছাড়িয়ে নেয়। ছেলেগুলো গজ গজ করে ওঠে। টুলুদা, এই পাগলকে সামলাও, পারলে বেঁধে রাখো। এমন হলে তো তোমার চা খেতে আসাটাই বন্ধ করে দিতে হবে দেখছি। আমি এর হয়ে মাপ চাইছি, তোমরা যাও যাও যাও। ওরা চলে গেলে হরি পাগলা ছল ছল চোখে বলে, ওদের ওদের তুই থামতে বল টুলু। 80 বছর আগের বিভৎস ঘটনা, ওই ইতিহাসের যেন পুনরাবৃত্তি না করে, তার জন্য ওদের এক্ষুনি থামতে হবে। টুলু হরিকে সামলাতে সামলাতে বলে, এরা নতুন যুগের ছেলে, এরা কি আর ওসব মানবে? তাছাড়া এত পুরনো ঘটনা কি আবার ফিরে আসবে? যুগ পরিবর্তন হতে পারে টুলু, সত্য কখনো পরিবর্তন হয় না। যুগের পর যুগে সত্য একই থাকে। সে 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 যাচ্ছে, সে এবার আসবে। তার প্রতিহিংসা পূরণ করতে আসবে বলে দিল। কথাগুলো বলতে বলতে হরি কাঁপা কাঁপা শরীরে সেখান থেকে চলে আসে। বংশীপুরের আপ্যায়নে রাহুলদের কয়েকদিন বেশ ভালোই কাটে। আজ ওদের ফিরে যাবার দিন। ওদিকে পুজো শুরু হয়ে যাচ্ছে। এবার অপ্রত্যাশিতভাবে কয়েকটা ক্লাবের তরফ থেকে পুজোতে অনুষ্ঠান করার জন্য অ্যাডভান্স বুকিং চলে এসেছে। অতএব যত তাড়াতাড়ি সম্ভব শহরে পৌঁছতে হবে, তারপর কিছু নতুন গানও তৈরি করতে হবে। ওরা বেরোবে ঠিক এমন সময় শোভন অতনুকে জিজ্ঞেস করে, এই বিশ্ব কোথায় রে? আমাদের তো বেরোনোর সময় হয়ে গেছে। গণেশবাবুর দেওয়া একটা ঘরে রাহুল আর শোভন ঘুমোতো এবং অন্য ঘরটায় অতনু, চিন্ময় আর বিশ্ব ঘুমোতো। অতনু বলে, আমি তো সকাল থেকে বিশ্বকে দেখিনি, ওর বিছানা ফাঁকাই ছিল, আর রাতে আমি আর চিন্ময় তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছিলাম।
আজ বেরোতে হবে বলে। বিশ্বকে বার কয়েক বললাম ঘুমিয়ে পড়তে, কিন্তু ও কোনো উত্তর করে না, শুধু খোলা জানলাটা দিয়ে কি যেন এক মনে দেখছিল। রাহুল চমকে উঠে বলে, সে কি, তোরা তোরা তারপর কিছু লক্ষ্য করিসনি? মাঝে একবার আমার চোখ খুলেছিল, তখন দেখেছিলাম যে সে ঘুমিয়ে পড়েছিল, কিন্তু সকালে দেখতে পাইনি। ভাবলাম হয়তো বাইরে গেছে। তারপর তো আমিও গোছাগুছির কাজে ব্যস্ত হয়ে পড়লাম, আর খেয়াল করিনি। হ্যাঁ, কদিন ধরে তাকে একটু মনমোড়াও দেখেছিলাম। সেদিন পারফরমেন্সের দিনেও দেখলাম কেমন একটা মন মরা হয়েছিল। বার দুয়েক তো গিয়ে আমি বললাম ওকে। আচ্ছা, কেতকীর সাথে কি ঝামেলাটা মেটেনি তার? চিন্ময় কিছু বলার জন্য মুখ খুলতে যাবে, ঠিক সেই সময় গ্রামের একটি বাচ্চা ছেলে কোত্থেকে ছুটে এসে হাঁপাতে হাঁপাতে বলে, বাবু বাবু, ওইদিকে ওই পুরো গাছতলার নিচে বাসি বাবু। সেদিনের অনুষ্ঠানের পর বিশ্বকে সবাই বাঁশি বাবু বলে ডাকত। কয়েকজন ছেলে তার কাছে বাঁশি বাজানো শিখতেও এসেছিল। রাহুলদের কাছে ছুটে আসা ছেলেটি আর কিচ্ছু বলতে পারেনি। চোখে মুখে তার নিদারুণ ভয়ের ছাপ। ওরা চারজন আর কোনো কথা না বলে ছেলেটিকে অনুসরণ করে একটা নদীর সামনে পৌঁছায়। নদীটা গ্রামের সীমানা ছাড়িয়ে কিছুটা দূরে। বড়ই সুন্দর নদী। নদীর ওই পাড় থেকে শুরু হয়েছে বিস্তীর্ণ ঘাসভূমি। কিন্তু আশ্চর্যের কথা হলো ওইদিকে কেউ থাকে না। রাহুলরা নদীর এই দিকের পাড়ের একটা জায়গায় এসে থামে। এখানে একটা ছোটখাটো জটলা বেঁধে আছে। সবাই চাপা গলায় কিছু একটা আলোচনা করছে এবং প্রত্যেকের মুখে একটা ভীষণ আতঙ্কের ছাপ। রাহুলরা আসতেই জটলাটা হালকা ভেঙে তাদের এগিয়ে যাওয়ার জায়গা করে দেয়। জটলার দৃষ্টি একটা দিকে নিবদ্ধ ছিল। সেই দিক লক্ষ্য করে তাকাতেই তাদের বুকের রক্ত হিম হয়ে গেল। পাড়ে একটা ছেলের লাশ পড়ে আছে। পায়ের পাতা দুটো নদীর জলে ডুবে আছে। লাশটার চোখ দুটো খোলা। ভয়ার্ত তার দৃষ্টি, যেন মৃত্যুর আগে সে প্রচন্ড ভয় পেয়েছিল। আর সবচেয়ে ভয়ঙ্কর হলো কেউ যেন লাশটার ঠোঁট জোড়া কেটে নিয়েছে। কেটে নিয়েছে তার হাতের সবকটা আঙুল। মৃতদেহটার শরীরের জায়গায় জায়গায় যোগ আঠার মতো লেগে আছে। তারা শরীরের বাকি রক্তটুকু যেন শুষে খালি করে দিতে ব্যস্ত। এছাড়া মৃতদেহের শরীরে আর কোথাও কোনো আঘাত নেই। সেই দিকে তাকাতেই অতনুর মুখ থেকে চিৎকার স্বর বেরিয়ে আসে। বিশ্ব! তারপরেই কাঁদতে কাঁদতে বলে, ও ও তো আমাদের বিশ্ব! ঈশ্বর, এটা এটা কি করে হলো? হ্যাঁ, কে কে এমন করলো? কে? বিশ্ব! বলে অতনু হাহাকার করে কাঁদতে লাগলো। কিছুক্ষণ পরেই বন্সিপুর থানার অফিসার ইনচার্জ ইন্সপেক্টর সাহা আসেন ঘটনাস্থলে। সবকিছু দেখে শুনে তিনি নিজেও খুব অবাক হয়ে গেছেন। বন্সিপুরে আজ 5 বছর হয়েছে তার পোস্টিং হয়েছে। এই 5 বছরে কয়েকটা ছিঁচকে চুরির ঘটনা ছাড়া আর কোনো কিছুই ঘটেনি। এরকম একটা শান্তিপূর্ণ গ্রামে এত বীভৎস খুনের ঘটনা, এটা যেন ওসি কিছুতেই বিশ্বাস করতে পারছেন না। তবুও উপস্থিত সকলের বয়ান নিয়ে ঘটনাস্থল ভালো করে পরীক্ষণ করে বিশ্বর মৃতদেহটা নিয়ে তিনি ফিরে গেলেন।
রাহুলরা নিজেদের ঘরে এসে থম মেরে বসে আছে। বিশ্বর এক কাকিমা ছাড়া আর কেউ নেই। এখন কাকিমাকে তারা কি করে বিশ্বর মৃত্যু সংবাদ দেবে সেটা বুঝতেই পারছিল না। ওসি বলেছেন এই খুনের কিনারা না হলে তারা যেন বংশীপুর থেকে না যায়। রাহুলের মাথায় যেন বজ্রাঘাত পড়ল। আর 2 মাস পরেই পুজো, অ্যাডভান্স নেওয়া হয়ে গেছে। এখন এই দুর্ঘটনার জন্য যদি ওরা এখানে আটকে যায় তাহলে তো মহা মুশকিল হয়ে যাবে। ওসিকে সে কথা বলতে তিনি সরু চোখে তাকিয়ে বললেন, আপনাদের গ্রুপের একজন মেম্বার মারা গেছে, আর আপনারা এর মধ্যেই প্রোগ্রাম করতে উতলা হয়ে উঠেছেন। সবার মুখ এই কথা শুনে শূন্য হয়ে গেলেও শোভন বেশ স্বাভাবিক কণ্ঠেই বলে ওঠে, স্যার, বিশ্ব না থাকাটা আমাদের ব্যান্ডের জন্য একটা বড় অপূরণীয় ক্ষতি। এই শোক কাটাতে আমাদের অনেক সময় লাগবে। কিন্তু স্যার, বিশ্বর কাকিমা, তার বিশ্ব ছাড়া এই পৃথিবীতে আর কেউ নেই স্যার। আমরাও খুব একটা সচ্ছল পরিবার থেকে আসিনি, আর এখন কাকিমার দায়িত্বটাও তো আমাদেরই নিতে হবে। তাই জন্য পরিস্থিতি যাই হোক, আমাদের যে করে হোক আবার কাজ শুরু করতে হবে। দেখুন, পোস্টমর্টেমের রিপোর্ট না আসা পর্যন্ত কিছুই বলা যাচ্ছে না। যদিও আপাত দৃষ্টিতে দেখে এটা কোনো বন্যপ্রাণীর কাজ বলেই মনে হচ্ছে, তবে সেখানেও প্রশ্ন থাকছে। যদি বন্যপ্রাণী হয়ে থাকে তাহলে বাকি দেহটা ছেড়ে শুধু ঠোঁট জোড়া এবং আঙুলগুলোই কেন খেলো? সেদিন আর কোনো কথা হলো না। ওরা ফিরে এলো গণেশবাবুর বাড়িতে। ঘরে 4 জন থম মেরে মুখ নিয়ে বসে আছে। ঘরের খোলা জানালা দিয়ে বাইরের পুকুর পাড়টা দেখা যায়। হঠাৎ কি মনে হতে রাহুল জানলা দিয়ে বাইরে তাকাতেই চমকে ওঠে। শোভন তখন বলছে, কি করা যায় বলতো? এই অ্যাডভান্স নিয়ে বসে আছি, অথচ শহরে ফিরতে পারছি না। এদিকে গ্রামের এমন একটা অবস্থা যে এখানে থেকে যদি প্র্যাকটিস করি সেটাও দেখতে খারাপ লাগে। সে তো ঠিকই। আশ্চর্য, তোরা এতটা অমানুষ কি করে হয়ে গেলি রে? একটা ছেলে যে আমাদের এই পঞ্চবটি ব্যান্ডের একদম শুরু থেকে ছিল, সে এত ভয়ঙ্কর ভাবে খুন হয়েছে, এবং ওই নিরীহ ছেলেটাকে কে মেরেছে সেটা এখনো পর্যন্ত জানা যায়নি। আর এর মধ্যে তোরা অনুষ্ঠান, প্র্যাকটিস এসব নিয়ে ভাবছিস। ভুলে যাস না আমরা 5 জন ছিলাম বলে ব্যান্ডের নাম পঞ্চবটি রাখা হয়েছিল। শোভন আর চিন্ময় অতনুকে বোঝানোর চেষ্টা করল, কিন্তু অতনু সব যুক্তি তর্ক বাতিল করে বলল, কিরে রাহুল, তুই কি কিছুই বলবি না? রাহুল তখনও জানলার দিকে তাকিয়ে আছে আর বিড়বিড় করে কি যেন বলছে। অতনু উঠে গিয়ে রাহুলের পাশে গিয়ে আবার বলে, এই রাহুল, কি হয়েছে তোর? রাহুল কিছু না বলে ফ্যাল ফ্যাল করে অতনুর দিকে তাকিয়ে কোনো মতে বলে, বিশ্ব ওখানে দাঁড়িয়ে আছে। রাহুলের কথা শুনে সবাই হুমড়ি খেয়ে পড়ল জানালায়, কিন্তু সেখানে কিছুই ছিল না। পরের ঘটনা ঘটল ঠিক তার পরের দিন। একটা ফসলি খেতে এবার গ্রামেরই একটা ছেলের মৃতদেহ পাওয়া যায়। বিশ্বর মৃতদেহের মতোই এরও ঠোঁট জোড়া এবং হাতের সবকটা আঙুল কাটা ছিল। তবে এবার মৃতদেহটি থেকে কিছুটা দূরে শত টুকরো করে ভাঙা একটা বাঁশি পাওয়া গেল। ওসি সাহা যখন মৃতদেহ পর্যবেক্ষণ করলেন
তখন মাথায় হাত দিয়ে বললেন, সর্বনাশ, এটা আবার কি ধরনের জন্তু? এ যে শুধু মানুষের ঠোঁট আর আঙুল খায় এবং বাকি শরীরটুকু ছুঁয়েও দেখে না। ঠিক এমন সময় হরিপাগলা আকাশ ফাটিয়ে অট্ট হাসিতে ফেটে পড়ে বলে, হবে না, হবে না, কিছুতেই পারবি না। ওকে ওকে ধরা তোর কাম্য নয় রে, কারণ কারণ ও যে আমাদের মধ্যেই কেউ নয়, কেউ নয়। আই কি বলছিস পাগল? কি যাতা বলছিস? কে আছিস? কে আছিস? একে দড়ি পড়িয়ে থানায় নিয়ে চল। দারোগা বাবু, ওরে ছেড়ে দিন, ওর তো মাথাটা ঠিক নেই। একেই বয়স্ক মানুষ কি বলতে কি বলে ফেলেছে। সে আমরা দেখে নেব কার মাথা কতটা ঠিক আছে। এই দিয়ে ঢোকা একে। ওসে চলে গেলেন লাশ নিয়ে, কিন্তু রাহুলদের বুক শূন্য হয়ে গেল। এই ছেলেটি বিশ্বর কাছে বাঁশি বাজানো শিখতে আসতো। বংশীপুরের থানায় এখন শুধু একজন কনস্টেবল আছে, সেও ঘুমে ঢুলছে। এই থানাটায় একটাই লকআপ। আজ লকআপে শুধু হরি আছে। রাত তখন ধীরে ধীরে গাঢ় হচ্ছে। হরি নিজের আলখাল্লার ভেতর থেকে একটা বাঁশি বের করে তাতে সুর ধরল। একটা মিষ্টি সুরেলা ধ্বনি। কিছুক্ষণের মধ্যেই হরি বোঝে সে এসেছে। বাঁশি বাজানো থামিয়ে হরি বলে, এসেছে তুমি? এবার তুমি থেমে যাও। আর কত নিরীহদের মারবে বলো? তোমার এবার মুক্তির প্রয়োজন। কথাগুলো হরি পিছন ফিরে বলছিল। এবার সামনের দিকে ঘুরতেই সামনের অশরীরী অবয়বটিকে দেখে আতঙ্কে বোধ বুদ্ধিহীন হয়ে হরি চিৎকার করে ওঠে। কিন্তু কি আশ্চর্য, তার গলা থেকে এক ফোঁটা আওয়াজ বের হয় না। অশরীরী লকআপের শলাকা ভেদ করে হরির সামনে চলে আসে। তার গা থেকে একটা উৎকট পচা গন্ধ বেরোতে থাকে। হরির প্রায় দম বন্ধ হয়ে আসে। অশরীরীর চোখ যেন দাবানল। হরি কিছু বলতে পারে না। তার মনে হয় কিছু একটা যেন তাকে ভেতর থেকে টেনে বাইরে নিয়ে আসছে। একটা অদৃশ্য শক্তি অসম্ভব জোরে তাকে টানছে। সেই টানে যেন তার শরীরের ভেতরের অঙ্গ প্রত্যঙ্গগুলো উপরে উঠে আসতে চাইছে। অসহ্য যন্ত্রণায় ছটফট করতে করতে হরি কিছু বলতে যায়, কিন্তু তার আগে সেই অশরীরী ধারালো কিছু দিয়ে হরির ঠোঁট জোড়া কেটে নেয়। সাথে চলতে থাকে প্রবল টান, যেন কেউ মুঠো করে মুখের ভেতর দিয়ে হাত ঢুকিয়ে প্রবল শক্তিতে শরীরের ভেতরের অঙ্গ অন্ত্রগুলোকে টানছে, টেনে শরীরের বাইরে নিয়ে আসতে চাইছে। একসময় শরীরের ভেতর থেকে কাঁচা মাংস উপড়িয়ে নেওয়া একটা আওয়াজ আসে। প্রচন্ড যন্ত্রণায় কাতরাতে কাতরাতে হরি শেষ নিঃশ্বাস ত্যাগ করে।
ঠিক সেই সময় অশরীরী একটা পৈশাচিক হাসিতে ফেটে পড়ে। হাড় হিম কণ্ঠে হিসিয়ে বলে, আমাকে কেউ বাঁচতে দেয়নি। আমার বাঁচার একমাত্র রসদ আমার বাঁশি আমার থেকে কেড়ে নেওয়া হয়েছিল। এবার যে এই বাঁশি হাতে নেবে তার মৃত্যু হবে। যতটা যন্ত্রণা আমি পেয়েছিলাম ঠিক ততটাই যন্ত্রণা তারাও পাবে। পরদিন ওসি সাহার মাথায় আকাশ ভেঙে পড়ল। থানার মধ্যে মৃত্যু, তার যে চাকরি নিয়ে টানাটানি পড়বে। গত দুটো মৃত্যুর মতোই এই মৃত্যুটার ক্ষেত্রেও শরীরের বাইরে কোনো রক্তপাত হয়নি। যা রক্তপাত হয়েছে তা সবটাই শরীরের ভেতরে হয়েছে। আজ সকালেই পোস্টমর্টেম রিপোর্ট এসেছে। রিপোর্ট দেখে চোখ চড়ক গাছে উঠে গেছে। রিপোর্টে স্পষ্ট বলা আছে যে কোনো এক অদৃষ্ট শক্তির সাহায্যে শরীরের বাইরের দিকে একটুও ক্ষতি না করে শরীরের ভেতরে অন্ত্রগুলোকে সমূলে উপড়ে নিয়েছে। কিন্তু এই রকম অমানসিক শক্তি কি কোনো মানুষের থাকতে পারে? টুলু সকালে থানায় এসেছিল হরিকে ছাড়াতে, কিন্তু সকালে থানায় ঢুকে হরিকে ওই অবস্থায় দেখে হাউ হাউ করে কেঁদে ওঠে। গতকালকে কেউ আপনারা হরিদার কথা শুনলেন না, তার কথা না বুঝেই তাকে এখানে ধরে নিয়ে এলেন। তারপর কি হলো? এই গায়ের মানুষকে বাঁচাতে হরিদা নিজের প্রাণটা দিয়ে দিল। আপনারা আজকের লায়ক পুরুষ। পুরনো দিনের কথা হোক কি পুরনো দিনের লোক, আপনারা সেটা ধার্তব্যের মধ্যে আনেন না। দেখুন, আমি বুঝতে পেরেছি যে কোথাও একটা সমস্যা হচ্ছে, কিন্তু গোড়ার কথা না জানলে তো সমাধান করা যাবে না। তাই আপনি আমাকে সবটা বলুন। ওরা কথা বলতে বলতে হরি পাগলার দেহটাকে নিয়ে কয়েকজন চলে গেল। টুলু ওসি সাহাকে নিয়ে ড্রাইভার রতনের বাড়িতে আসে। রতনের বাবা রাখাল, টুলু এবং হরি সবাই কাছাকাছি বয়সের লোক। রাখাল এখন শয্যাশায়ী, কিন্তু সে কথা বলতে পারে। টুলু গিয়ে রাখালের পাশে বসে। এখন কেমন আছো ভায়া? রাখাল বলে, এই আর কি, চলছে শুধু মৃত্যুর অপেক্ষা। রাখাল, ইনি হলেন বংশীপুরের দারোগা সাহা বাবু। বংশীপুরে একদিনে কি কি হয়ে গেছে সেসব নিশ্চয় শুনেছিস। রাখাল কিছু না বলে শুধু মাথা নাড়ায়। একটু পরে মিনমিন করে বলে, কৃষ্ণদা এখনো শান্তি পায়নি, তাই না? কৃষ্ণ? কোন কৃষ্ণ? আপনি আজকের যে বংশীপুর দেখছেন, এই বংশীপুরে আজ থেকে 25 বছর আগে আরো একটা পরিচয় ছিল। এখানে সবাই বংশীবাদক ছিল। আমরা তখন ছোট ছোট, আমাদের বাবা দাদুদের দেখতাম কত সুন্দর বাঁশি বাজাতেন। কিন্তু বংশীপুরের সেরা বাঁশি বাজাতো
আমাদের প্রিয় কৃষ্ণদা। কৃষ্ণদা কৃষ্ণ ঠাকুরের ভক্ত ছিলেন। শ্রীকৃষ্ণের চরণে তিনি নিজের জীবন অর্পণ করেছিলেন। কিন্তু এই গ্রামেই এক সুন্দরী মেয়ে, যার নাম ছিল কলিকা, সে খুব চেষ্টা করত কৃষ্ণদাকে নিজের দিকে টানার। কলিকার বাবা ছিল গ্রামের লেঠেল। যখন সমস্ত চেষ্টা করেও কলিকা কৃষ্ণকে নিজের দিকে ফেরাতে পারেনি, তখন সে তার লেঠেল বাবার কাছে গিয়ে কৃষ্ণদার নামে উল্টো পাল্টা বলে। ফলে পরদিন তিনি আরো দুজনকে সঙ্গে নিয়ে গিয়ে কৃষ্ণদাকে বেধড়ক মারধর করে। কৃষ্ণদা চিৎকার করে বলতে থাকে, কেন মারছেন আমায়? কেন মারছেন? আমি কি করেছি? ছেড়ে দিন আমায়। কিন্তু ওরা কৃষ্ণদার কথা শোনেনি। আসলে কলিকাকে মনে মনে চাইতো এমন একজন ছিল। তারাও বংশীবাদক ছিল, কিন্তু কৃষ্ণদার মতো নয়। তাই কৃষ্ণদাকে হিংসেও করত। তারাও এসে মেরেছিল কৃষ্ণদাকে। গ্রামের যারা কৃষ্ণদাকে বাঁচাতে গিয়েছিল তারাও মার খেয়েছিল। কৃষ্ণদাকে এমন ভাবে মারা হয়েছিল যে কৃষ্ণদা আর কখনো বাঁশি বাজাতেই পারল না, হাতই উঠত না। কলিকা তখন কৃষ্ণদার দিকে তাচ্ছিল্য ভাব নিয়ে তাকাত। কৃষ্ণদা আমাদেরকে বলতেন, আমাকে মেরে ফেললেই ভালো হতো রে, আমাকে মেরে ফেললেই ভালো হতো। একদিন সত্যি কৃষ্ণদা মারা গেলেন, কিন্তু সমস্যা শুরু হলো তারপর থেকে। হঠাৎই একদিন কলিকাকে কোথাও পাওয়া যায় না। ঠিক তার দুদিন পরে বাড়ির পেছনে কুয়োর ভেতর থেকে কলিকার মৃতদেহ পাওয়া যায়। কেউ যেন তীব্র আক্রোশে তার জিভ টেনে ছিঁড়ে ফেলেছে এবং চোখ দুটো উপরে নিয়েছে। গোটা গ্রাম এই নৃশংসতায় স্তব্ধ হয়ে যায়। কে, কখন, কেন কলিকাকে মারল তা কেউ বুঝতে পারল না। সবাই ভেবেছিল এটাই শেষ, কিন্তু কলিকার মৃত্যু তো সবে শুরু ছিল। তারপর থেকে প্রায় গ্রামে কারোর না কারোর মৃত্যু হতে থাকলো। প্রত্যেকের ঠোঁট জোড়া এবং হাতের সবকটা আঙুল কাটা থাকতো, আর শরীরটা হয়ে থাকতো নরম থলথলে, যেন শরীরের ভেতরে কিছুই নেই। মৃত্যু মিছিল বেড়েই যাচ্ছিল। সবাই তখন বুঝতে পারে যে কৃষ্ণদাকে অন্যায়ভাবে মারা হয়েছিল, তাই তার প্রেতাত্মা প্রতিশোধ নিচ্ছে। পঞ্চায়েতের মিলিত সিদ্ধান্তে সেদিনের পর থেকে বংশীপুরে বাঁশি বাজানো বন্ধ হলো এবং মন্ত্র পুজোর সাহায্যে গোটা গ্রামকে শোধন করা হলো। কিন্তু তোমরা নতুন যুগের মানুষ, গ্রামের পুরনো ইতিহাসকে আর মানো কেন? দেখলে তো কি বিপদ ডেকে আনলে। সবটা শুনে ওসি সাহার গায়ে যেন জল জমে গেল। এ কি অদ্ভুত গাঁড়া কলে পড়েছেন তিনি, যার অস্তিত্বই এখন বর্তমানে নেই। তার সাথে কিভাবেই বা লড়বেন তিনি? ওসিকে ভয়ার্ত এবং দুশ্চিন্তায় আসন্ন দেখে রাখাল কাঁপা কাঁপা গলায় বলে, ওদের যত তাড়াতাড়ি পারেন ফেরত পাঠান। লক্ষ্য রাখবেন গ্রামে কেউ বাঁশি না বাজায়। এই বংশীপুরকে বাঁচাতে গেলে এটাই একমাত্র পথ। কৃষ্ণদা
ঘোর কৃষ্ণ ভক্ত ছিল, তাই তাকে কোনো তান্ত্রিক, কোনো ওঝা বশ করতে পারবে না। তাই যা করার তাড়াতাড়ি করুন। রাহুলরা আজ শহরে ফেরার গাড়ি ধরছে। রতনই তাদের নিয়ে যাচ্ছে। সবাই একটু হলেও খুশি, কিন্তু অতনুর মুখটাই অসম্ভব গম্ভীর হয়ে আছে। আজকে পূর্ণিমার রাত। রাখাল বিছানায় শুয়ে আছে। অবশ্য বিগত 3 বছর ধরে সে শয্যাশায়ী। এখন এই ব্যথা, যন্ত্রণা, পরনির্ভরশীলতা এসব নিয়ে আর বাঁচতে ইচ্ছে করে না। রাখালের এখনো মনে হয় সে কি কৃষ্ণদাকে বাঁচাতে পারত? লোকগুলোকে তো সেই প্রথমে আসতে দেখেছিল। আগে থাকতে বলে দিলেই তো কৃষ্ণদা ঠিক সাবধান হয়ে যেত। তবে কি সেও কৃষ্ণদাকে হিংসে করত, ঠিক যেমন হরিদা হিংসে করত? অথচ কৃষ্ণদা কি যে স্নেহ করতেন তাদের, সেই তারাই শেষে। বালিশের তলায় হাত দিয়ে রাখাল একটা সরু লম্বাটে বাঁশি বার করে আনলো। বিগত 85 বছর ধরে এটা তিনি না বাজালেও এমন একদিন হয়নি যেদিন তিনি বাঁশিটা হাতে নিয়ে দেখেননি, কিন্তু ঠোঁটে লাগানোর সাহস করেননি। অথচ আজ বাঁশিটা ঠোঁটে লাগালেন। চোখ বন্ধ করে তার প্রিয় কৃষ্ণদাকে ডাকতে ডাকতে বাঁশিতে একটা সুর তোলেন। এই সুরটা কৃষ্ণদারই শেখানো। কিছুক্ষণ পরেই ঘরের ভেতরের বাতাসটা গুমোট হয়ে যায়। রাখাল বুঝতে পারে যে ঘরে এখন সে ছাড়াও অন্য কেউ আছে। একটা বিশ্রী পচা গন্ধে ঘরটা ভরে ওঠে। রাখাল মিনমিনিয়ে বলে, কৃষ্ণদা, কৃষ্ণদা। এরপর আর কোনো কথা সে বলতে পারে না। ঘরের মধ্যে শুধু একটা তুমুল জাপটা জাপটির শব্দ হয়। কেউ যেন চূড়ান্ত যন্ত্রণায় কাহিল হয়ে মুখ দিয়ে অদ্ভুত আওয়াজ করছে, আর প্রায় তার সাথে কেউ যেন হিসহিসিয়ে একটা পৈশাচিক হাসি হেসে যাচ্ছে। ওসি সাহা এখনো বংশীপুরেই পোস্টেড আছেন। রাহুলদের তিনি পরদিনই শহরে পাঠিয়ে দিয়েছিলেন। তারপর সারা বংশীপুর তল্লাশি করে 18খানা বাঁশি পান এবং সেগুলোকে চন্দন কাঠের চিতায় জ্বালিয়ে দেন। রাখালের মৃত্যুর পর গ্রামে আর কোনো দুর্ঘটনা ঘটেনি। বংশীপুর আগের মতোই শান্ত হয়ে গেছে। ওসি ভাবছেন যে এবারে শহরে গেলে রাহুলদের ব্যান্ডের গানের কয়েকটা ক্যাসেট নিয়ে আসবেন। এর মধ্যেই ব্যান্ডটা বেশ পরিচিত হয়ে গেছে।
ঘরের জানলাটা খুলে উদাস মুখে অতনু বাইরে তাকিয়ে আছে। তার হাতে ধরা বিশ্বের বাঁশি। সেদিন নদীর পাড়ে বিশ্বের মৃতদেহের পাশেই পড়েছিল এটা, কিন্তু কেউ সেটা লক্ষ্য না করায় অতনু ওটা উঠিয়ে নেয়। বাঁশিটা অতনু ভালোই বাজাতে পারে। বিশ্বর এই বাঁশিটার প্রতি তার একটা চাপা লোভ ছিল, কিন্তু কখনো মুখ ফুটে কিছু বলেনি। এতদিন তো সে সমস্ত অনুষ্ঠানে মুখ দিয়ে বাঁশির শব্দ বার করেছে, কিন্তু আজ সে বাঁশি বাজাবে। দূর আকাশে একদিকে মেঘ করেছে, সেদিকে তাকিয়ে অতনু বাঁশিতে সুর তোলে। কিন্তু কিছুক্ষণ পরেই তার সারা শরীরে একটা অসহ্য ব্যথা শুরু হয়। গলার কাছটায় কিছু একটা আটকে আটকে যাচ্ছে, কি যেন একটা ঠেলে বাইরে বেরোতে চাইছে। অতনু দু হাতে পেট চেপে মেঝেতে শুয়ে ছটফট করতে থাকে, অথচ মুখ দিয়ে এক ফোঁটা আওয়াজ বের হয় না। ঠিক এই সময় সে শুনতে পায় কেউ খ্যাস খ্যাসে গলায় বলছে, বাঁশি বাজাবে, বাঁশি। এবার বাজা বাঁশি, বাজা বাজা। অতনু কোনো মতে চোখ খুলে বিস্ফারিত দৃষ্টিতে কোন রকমে বলে, বিশ্ব, তুই? কিন্তু তারপর আর কিচ্ছু বলতে পারে না। তার মুখ দিয়ে গল গলিয়ে রক্তের সাথে বেরিয়ে এসেছে তার শরীরের ভেতরের অন্ত্র।